আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বদরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বদরগঞ্জ উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ, আমার তহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, কেন আমরা এতক্ষণ আলোচনায় শুনেছি, ঠিক কিনা? আমরা স্বাধীনতা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, মানচিত্র পেয়েছি, 53 বছর হলো, কিন্তু আমরা আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা পাইনি, ঠিক কিনা? আজকে যারা আমাদের পয়সার বেতন খায়, তার শরীরের পোশাকটা আমাদের, তার শরীরের ব্যাজটা আমাদের, তার পায়ের বুটটা আমাদের, সেই তার অস্ত্র আমাদের, তার গোলা বারুদ আমাদের পয়সার। এই গোলা বারুদ, এই অস্ত্র তারা আমাদেরই সন্তানের বুকের উপরে চালিয়েছে। এই অবস্থা আমরা দেখতে চাই না, ঠিক কিনা? আজকে রক্ত ঝরিয়েছে সারা দেশে, আজকে সারা দেশে আমাদের সন্তানদের রক্ত, এই রক্ত আমরা আর দেখতে চাই না। বাংলাদেশে বারবার ক্ষমতায় বসেছে, বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশে লোক বিদেশে গেলে তারা বলে চোরের দেশের লোক। এই চুরি কিন্তু আমরা করি নাই, কি বলেন? বাংলাদেশের কামার, কুমার, তাঁতি, জেলে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এরা কিন্তু এই চুরি করে নাই, কি বলেন? এই চুরি যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল তারা কলমের খোঁচায় চুরি করেছে। আমাদের দেশের গরিব জনগণ বিদেশে গিয়ে তারা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশের মানুষের জন্য, আর এই টাকা চুরি করে হাজার হাজার কোটি টাকা, তারা 13 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। বাংলাদেশ তারা সেকেন্ড হোম বানিয়েছে, বেগমপাড়া বানিয়েছে, তারা বিলাসবহুল জীবনযাপন করছে, বিলাসবহুল বাড়ি কিনছে, বিলাসবহুল গাড়ি কিনছে, তারা আজকে হেলিকপ্টারে চড়ে বেড়ায়। তারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত, ফুটপাতে শুয়ে আছে মানুষ, সেই মানুষের পয়সায় তারা বিলাসবহুল জীবনযাপন করছে। তারা হাজার হাজার কোটি ডলার পাচার করেছে। আজকে এই 16 বছরে যেই ঋণ ছিল, ব্যাংকের ঋণ ছিল 22,000 কোটি টাকা, এই 16 বছরে সেই ঋণ, ব্যাংক ঋণ হচ্ছে 2.5 লক্ষ কোটি টাকা। শুধুমাত্র এস আলম আর সালমান এফ রহমানের কাছেই 90,000 কোটি টাকা তারা দুজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই ব্যাংক ঋণ তারা আর কখনো শোধ করেনি, তারা সমস্ত টাকা পাচার করেছে। আজকে রিমান্ডে সালমান এফ রহমান বলছে যা টাকা আত্মসাৎ করেছি তার অর্ধেক নিয়েছে রেহানা আর জয়। আজকে তারা স্বীকার করছে যে টাকা তারা কোথায় দিয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছে যে তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে, সে তার গ্রামের বাড়িতে যেত হেলিকপ্টারে চড়ে। আমি বলি, আপনার পিয়ন যদি 400 কোটি টাকা আয় করে, এই পিয়ন আসলে তো সে সই করবে না, যে সই করেছে সে কত টাকা আয় করেছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্র, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি, শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয় নাই। আজকে ছাত্র নামে কুছাত্র, অছাত্র সবাই বিশ্ববিদ্যালয়ের হল দখল করে তাণ্ডব করছে। আজকে ছাত্রের হাতে ভারী অস্ত্র। এই অস্ত্র তাদেরকে কে দিয়েছে? এই অস্ত্র তাদেরকে কে দিয়েছে? তারা অস্ত্র পেল কোথায়? আর অস্ত্রবাজি চলছে কিভাবে? কারণ আমরা তাদের কথাই বুঝতে পাই যখন তাদের সাধারণ সম্পাদক বলে আমাদের ছাত্রলীগই যথেষ্ট। জনগণের মুখোমুখি হওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আল্লাহ পাকের নিজাম জানেন না আপনি? ওবায়দুল কাদেরকে বলবো, আল্লাহ পাকের নিজাম জানেন না আপনি? আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করেছে মশা দিয়ে, ফ্রাউনকে ধ্বংস করেছে পানি দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে।
আর আপনাদেরকে ধ্বংস করেছে এই শিশুদেরকে দিয়ে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিরস্ত্র ছাত্র, সেই নিরস্ত্র ছাত্ররা আপনাদেরকে এমনভাবে দাবার দিয়েছে, আপনারা সবাই দেশ ছাড়িয়ে, ক্ষমতা ছেড়ে, চেয়ার ছেড়ে পালাবার দিশা পাননি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই রকম দম্ভ কখনো সহ্য করেন না। আপনারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন। আজকে দেশে মাদকের ছড়াছড়ি, আজকে ব্যাংকগুলোকে আপনারা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে ফেলেছেন। আজকে যা মানুষের জান মাল ইজ্জত আবরুর কোনো কিছু নিরাপত্তা নেই। আজকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যে শত ধর্ষণ করে মিষ্টি বিলায় যে আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি, নাউজুবিল্লাহ। এই অবস্থা আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না, ঠিক কিনা? আসলে বারবার বলছে যে অমুকের আদর্শ তমুকের আদর্শ, আসলে তারা গণতন্ত্রের কথা বলছে, মুক্তিযোদ্ধার কথা বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে। আমি বলবো শেখ হাসিনা, আপনার বাবা গণতন্ত্রকে ধ্বংস করেছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে, বাকশাল গঠন করে এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করেছেন, ঠিক কিনা? তিনি তৃতীয় সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ভারতের হাতে তুলে দিয়েছেন। আর আজকে শেখ হাসিনা বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে, করিডোর দেবে, ট্রানজিট দেবে, ভারতের সৈন্যবাহিনী যাবে, পণ্য যাবে, বাংলাদেশের লোক তা দেখতেও পারবে না, বলতেও পারবে না। এই কথা কখনো হতে পারে না, ঠিক কিনা? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতর দিয়ে আপনি পণ্য নিয়ে যাবেন, সৈন্যবাহিনী সেই পণ্য পাহারা দেবে, এটা কখনো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কখনো এটা স্বীকার করতে পারে না, ঠিক কিনা? আজকে রাষ্ট্রে যাদের অভিভাবকত্ব করার কথা ছিল, আমরা আপনাদেরকে বেতন দেই, আমাদের টাকার গাড়িতে চড়েন, আমাদের টাকার হেলিকপ্টারে চড়েন, আর আপনারা জনগণকে শত্রুর মতো দেখেন। জনগণের উপরে গুলি চালাতে আপনারা দ্বিধা করেন না। হাজার হাজার জনগণ সেই পিলখানায় কোনো বিশ্বযুদ্ধেও একসাথে 57 জন সামরিক অফিসার নিহত হয় না। পিলখানায় আপনারা একই ঘরে একসঙ্গে 57 জন সামরিক অফিসারকে হত্যা করেছেন। একটা বিশ্বযুদ্ধেও কিন্তু একদিনে একসাথে 57 জন সামরিক অফিসার নিহত হওয়ার কোনো ঘটনা পৃথিবীতে নাই। আর আপনারা একদিনে একই ঘরে পিলখানায় হত্যা করেছেন। আজকে বাংলাদেশে আপনারা শাপলা চত্বর থেকে শুরু করে বাংলাদেশকে আপনারা বিরোধী মতকে দাবানোর জন্য একদিকে যে আপনি কারা কানুন তৈরি করেছেন, ডিজিটাল আইন, সাইবার আইন তৈরি করেছেন, পত্রিকা থেকে শুরু করে আপনারা সাইবারকে আপনারা গলা টিপে ধরেছেন। অন্যদিকে তখনও যখন সম্ভব হয়নি তখন আপনারা তৈরি করেছেন আয়নাঘর, যেখানে মানুষকে গুম করেছেন, খুন করেছেন। আমরা ভবিষ্যতে আর কখনো এই গুম খুন দেখতে চাই না, ঠিক কিনা? আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই, যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, যেখানে মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা থাকবে। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একটা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নেই। যাদেরকে আমরা বেতন দিয়ে পালছি তাদের কাছে আমরা জান মাল ইজ্জত আবরু পাইনি। যখন আমরা দেখতে পারি রাজধানী শহরে দিনের বেলা ছিনতাই হয়, রাজধানী শহরে দিনের বেলায় খুন হয়, গুম হয়, ধর্ষণ হয়, তখন বুঝে নিতে হবে যাদেরকে আমরা শাসক হিসেবে বসেছি তাদের নীতি এবং আদর্শের ঠিক নাই, ঠিক কিনা? নীতি এবং নিয়াতের ঠিক নাই। এই নেতা নয় নীতির পরিবর্তন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। যে গণতন্ত্রের কথা তারা বলছে, আজকে রাতের অন্ধকারে ভোট করছে, আজকে রাতের বেলায় ভোট শেষ করে ফেলছে, গণতন্ত্রের কথা বলছে। আমি বলবো রাষ্ট্রবিজ্ঞানের জনক প্লেটো নিজেই বলে গিয়েছিলেন 2000 বছর আগে, ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট গভর্নমেন্ট, ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট গভর্নমেন্ট, গণতন্ত্র নিকৃষ্ট ধরনের সরকার। এজন্যই আমরা বাংলাদেশকে খোলাফায়ে রাশেদার নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একটা মহিলা রাতের বেলায় মাথার সোনার ডালি নিয়ে একাকী হেঁটে যাবে, তার আল্লাহ পাকের ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না।
আমরা এমনই রাষ্ট্র গঠন করতে চাই যেখানে আল্লাহ পাকের ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। আজকে বাংলাদেশে 4 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা কেউ আজকে নিরাপদ নয়। এমন মুসলমানের দেশ আমরা চাই না, চাই না, চাই না। এমন মুসলমানের দেশ আমরা চাই না। আপনারা আজকে খুন করার জন্য বিভিন্ন রকমের আজকে বাহিনী তৈরি করছেন। সেই সময়ে শেখ মুজিবুর রহমান আজকে মুক্তিযোদ্ধা বলে শেখ হাসিনা আজকে কান্নাম, তার মায়া কান্না দেখে আমার আশ্চর্য লাগে। আমি বলবো আপনার বাবা রক্ষী বাহিনী তৈরি করে হাজার 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 মুক্তিযোদ্ধা, সংগঠক এবং সমন্বয়ককে হত্যা করেছে। যাদেরকে রক্ষী বাহিনী হত্যা করেছে তারা মুক্তিযোদ্ধা ছিল, সমন্বয়ক ছিল, সংগঠক ছিল, তাদেরকেই আপনার বাবা হত্যা করেছে। সেই সিরাজ শিকদার থেকে আজকের আবু সাইদ পর্যন্ত আপনার রক্ত ঝরিয়েছেন বাংলাদেশে। বাংলাদেশে আমরা আর রক্ত দেখতে চাই না, আমরা আর রক্ত ঝরাতে দেব না। আমাদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, সেই জন্য লাশ হয়ে না ফেরে, ঠিক কিনা? আমাদের সন্তানকে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য পাঠিয়েছি, লাশ হওয়ার জন্য নয়। সন্তান বিশ্ববিদ্যালয়ের জন্য লাশ হয়ে না ফেরে, এই জন্য বাংলাদেশকে খোলাফায়ে রাশেদার নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলের কাছে আহ্বান জানাই। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, আমরা সকলে মিলে চেষ্টা করি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বলবো, আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখেন। 750 বছর এখানে 700 বছর বাংলাদেশে, এই পাক ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে। অন্যান্য মুসলমান এলাকায় আপনারা খবর নিয়ে দেখেন, যেই এলাকায় ইসলামী রাষ্ট্র ছিল, অন্যান্য ধর্মাবলম্বীরা সেইখানে তাদের নিরাপত্তার জন্য, ব্যবসা সঠিকভাবে পরিচালনা করার জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে। ইসলামী রাষ্ট্র কখনো কারো নিরাপত্তাকে বিঘ্নিত করে না। ইসলামী রাষ্ট্র কখনো অন্য ধর্মাবলম্বীর কখনো ধর্মে বা তা কোনো অর্থনৈতিক ব্যবস্থার কখনো বিঘ্ন সৃষ্টি করে না। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে যখন ক্ষতিগ্রস্ত হয়, যখন মাদকাসক্ত হয়, হাজার হাজার কোটি টাকার মাদক যখন বিক্রি হয়, তখন কিন্তু এখানে ধর্মাবলম্বীর কোনো ব্যাপার থাকে না। সবারই সন্তান এই মাদকে পড়ে আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে মাদক দেখতে চাই না। হাজার হাজার কোটি টাকার মাদক বিক্রি হয় বাংলাদেশে, এই মাদক আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। এজন্য বাংলাদেশকে খোলাফায়ে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারাও আমার জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি যে আমরা যতদিন বেঁচে থাকবো বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। সকলে দর্শী